স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। অস্থির রাজনীতির তাপে আবারও দগ্ধ হলো আদালত প্রাঙ্গণ। 18 দলীয় জোট নেতাদের মুক্তির দাবিতে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ ভাঙচুর করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায়। এমনকি মহানগর হাকিম আদালতের এজলাসের ভেতর কালো পতাকাও ছিঁড়েছেন তারা। এই ঘটনার জের ধরে মামলা হয়েছে, তাতে আসামি হয়েছেন বিএনপি সমর্থক 2 শতাধিক আইনজীবী। বড় দুই দলের অসহিষ্ণু রাজনীতির কারণে এভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বিচারালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। সাধারণ মানুষের মধ্যে তাই বেড়ে চলছে হতাশা। বারবার প্রশ্ন হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি? সেই সঙ্গে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়েও বাড়ছে শঙ্কা। রাষ্ট্র সমাজ ও মানুষের প্রতি রাজনীতিকদের দায়বদ্ধতা তৈরি হবে কবে, সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। এই অবস্থা আজকের বাংলাদেশে আমরা খুঁজব কিছু প্রশ্নের উত্তর। বিচারালয়ে হামলা রাজনীতির কোন দিকটি প্রকাশ করছে? রাষ্ট্র সমাজের সর্বগ্রাসী রাজনৈতিক বিভাজন দূর করার পথ কি? ন্যায় বিচার না পাওয়ার বিরোধী দলের আশঙ্কার ভিত্তি রয়েছে কতটা? আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার সত্যিই কতটা আন্তরিক? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে এসএমএস করতে পারবেন। এসএমএস পাঠানোর নিয়ম, একেবিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেস দিয়ে লিখুন আপনার মতামত প্রশ্নটি। যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv এই ঠিকানায়। লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন দৈনিক আমাদের সময় সম্পাদক জনাব নাইমুল ইসলাম খান, আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব মোজাম্মেল বাবু, আছেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাত। স্বাগত আপনাদের। জনাব নাইমুল ইসলাম খান, আপনাকে কাছে যদি জানতে চাই যে অবস্থার মধ্যে দিয়ে আমরা পার করছি, সেই ক্ষেত্রে এই পুরো অবস্থাটা দেখানোর ক্ষেত্রে মিডিয়ার ভূমিকাটা আপনি কিভাবে দেখছেন? মিডিয়া যথেষ্ট তার দায়িত্ব মিডিয়া পালন করছে বলে আপনার মনে হচ্ছে? আমার মনে হয় যে মিডিয়া মনে হয় এটা নতুন করে এই অবজারভেশনটা না। আমাদের মিডিয়া জেনারেলি আমি মনে করি যে একটু বেশি প্রকাশ করে বরং এই ধরনের সিচুয়েশনগুলি, তারা এক্সাইটেড হয় সবকিছুতে। আমাদের যে অবজেক্টিভিটি থাকার কথা, আমাদের যে শান্তধী ভাবে একটা জিনিস কভার করার কথা, সেটা করি না, আমরা এক্সাইটেড হই। এটা কিন্তু আমি শুধু রাজনীতির ক্ষেত্রে এক্সাইটেড হই তা বলি নাই, কিন্তু এটা কিন্তু সর্বক্ষেত্রে আমাদের মিডিয়ার এটা একটা এটার বৈশিষ্ট্য, যেটাকে প্রবলেম হিসাবে দীর্ঘদিন আমরা বিভিন্ন ভাবে এটা আইডেন্টিফাই করি। তো সেই রকমই আমার ধারণা যে আমাদের সিচুয়েশন যা, এবং সেটা যতটা যেভাবে রিফ্লেক্টেড হওয়া উচিত, আমরা এগুলিকে একটু করি, এমপ্লিফাই করা হয়ে যায়। আমি কিছুদিন আগে, জাস্ট 3 weeks ব্যাক, আই ওয়াজ ইন কানাডা। তো ওখানে একটা মেজর টরন্টো স্টারের একদিনের একটা ব্যানার হেড ছিল যে পুলিশ ঘুষ খেয়ে তদন্ত রিপোর্টে অনেক মিথ্যা দেয়, যার ফলে জাস্টিস ডেলিভার করা ডিফিকাল্ট হয়, চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে, এবং হাই কোর্ট লেভেলের জাজরা অস্বস্তি প্রকাশ করেছেন যে এইভাবে হলে মানুষের আস্থা নষ্ট হয়ে যাচ্ছে। এটা দেখে কিন্তু আমার মনে হচ্ছিল এটা বোধহয় বাংলাদেশের কোনো একটা পত্রিকার রিপোর্ট, এটা কানাডার রিপোর্ট হতে পারে, এরকম মনে হচ্ছিল না। কিন্তু এটা নিয়ে রাজনৈতিক বিরাট কোনো অস্থিরতার ব্যাপার, এটা নিয়ে এই রিপোর্টটার ভেতরেও কিন্তু বিশ্লেষণ কি করা যায় এটা ওই রকম। কিন্তু আমরা যেরকম প্রত্যেকটা প্রবলেমকে, যেমন আমরা বলি যে রাজনৈতিকভাবে দেশটা বিভক্ত, এখন রাজনৈতিকভাবে বিভক্ত না কোন দেশটা সেটাও আমি খুঁজে পাই না। ধরেন আমেরিকা যদি আমি বলি ডেমোক্রেট আর রিপাবলিকান, বাংলাদেশের মধ্যে এটা একটা সিগনিফিকেন্ট তফাৎ আছে। রাজনৈতিকভাবে বিভক্ত হওয়ার কারণে একজন ডাক্তার এফআরসিএস করতে পারবে কি পারবে না, এফসিপিএস করতে পারবে কি পারবে না, সেটা রাজনৈতিকভাবে ঠিক হয়। যে ড্যাব এইবার হায়ার এডুকেশন নিবে, এরপর এবার সাচিব নিবে, এইটাও ঠিক হয়। আমাদের সাংবাদিকদের মধ্যেও এটা ঠিক হয়, কে প্লট পাবে কে প্লট পাবে না। বিদেশে বোধহয় অতটা না, রাজনৈতিক মতামত থাকে। এটা কি আমাদের কাছে কি আসলেই সত্যি সত্যি আমরা খুব ভালো করে জানি? উদাহরণগুলি আমি আবারও বলি, আমাদের এখানে যেভাবে উদাহরণগুলি আসে এক্স্যাক্টলি তো আর আমেরিকান সিনারিওতে ফিট ইন করবে না। আমাদের এখানে ইন্ডিয়ান সিনারিও, তো আমি বলবো যে আমাদের এখানে পলিটিক্যাল ক্রিমিনালাইজেশন ইন্ডিয়ার চাইতে আলাদা করে বেশি, এইরকম কিন্তু তথ্য প্রমাণ নাই। আমি মনে করি না যে এই ফোরামটাতে এনাফ আমাদের সময় আছে যে এই তথ্যপত্র এনে কথা বলবো, কিন্তু যদি আগে থেকে নোটিশ দিয়ে আপনি আলোচনা করেন আমি কিন্তু তথ্যপত্র নিয়ে আসতে পারবো। কিন্তু আমি আপাতত এটা বলছি যে আমেরিকান সোসাইটিতে কারা রিওয়ার্ডেড হবে এটা কিন্তু প্রেসিডেন্ট ইন পাওয়ারই ডিসাইড করে। এটার মধ্যে তারা লজ্জাবোধ করে না, তারা কত হাজার পোস্ট নিজেদের লোকজনকেই দেয় এবং তারা 5 বছর করে খায়। তারপরে যখন নতুন একটা প্রেসিডেন্ট, যদি নতুন কেউ আবার ইলেক্টেড হয়ে আসে, তার লোকজনকেই কিন্তু সেই পজিশনগুলিতে দেওয়া হবে। এখন এটা যোগ্য লোককে দেওয়া হয় না অযোগ্য লোককে দেওয়া হয়,
তাদের কমপ্লিট খামখেয়ালিতে দেওয়া হয় কিনা, কোন কোন লোককে কেবলমাত্র তার ডোনেশন, পলিটিক্যাল পার্টির ফান্ডেড ডোনেশনের জন্যই তাকে একটা অ্যাম্বাসেডরিয়াল পজিশন দিয়ে দেওয়া হয়। এগুলি আমেরিকান সোসাইটিতে তাদের পলিটিক্স এগুলি অ্যাবজর্ব করা আছে। আমাদের আমরা আমেরিকান সোসাইটির কথা আমরা শুনো, আমরা ডেটার কথা আমরা বাদ দিই, আমরা কি স্বাভাবিকভাবে দেখি যে একটা বিরোধী দলীয় একজন তিনি যে পর্যায়ের রাজনৈতিক নেতা হন কেন তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে কি আমেরিকান প্রেসিডেন্ট বা আমেরিকান স্বরাষ্ট্রমন্ত্রী এরকম কোন একটা অবস্থান নেন যে ওনারা নিজেদের মধ্যে মারামারি করতে করতে তারা ঘুমিয়ে? আমি আপনার সাথে একমত। আমি বললাম তো প্রতিটি জিনিস তো সোসাইটি, আমেরিকান সোসাইটি আর আমাদের সোসাইটিতে একইভাবে না। আমি আবার বলি যে আমাদের এখানে শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টির ওই নেতাই এর মধ্যে গুম হয়েছেন তা নয়, কিন্তু এর আগে আমরা অনেকগুলি মানুষ, ওই যে ঢাকার একজন কমিশনার সহ অনেককে দেখেছি, এবং এইগুলি কিন্তু আমাদের জন্য কনসার্ন। আমি কিন্তু ওই জায়গাটাতে কখনোই বলছি না যে এটা আমাদের কনসার্ন না। এটা কি আমাদের ফোর্সেসগুলির ইনএফিসিয়েন্সি না আমাদের পলিটিক্যাল প্রবলেমের জন্য এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে। এটা অবশ্যই কনসার্ন। কিন্তু আমি বলছি যে আমরা আজকে বাংলাদেশের যে সিচুয়েশনে, এটা গত 20-25 বছরের মধ্যে এটা ইউনিক, এক্সট্রাঅর্ডিনারি, খুব খারাপ সিচুয়েশন চলতেছে এইরকম না। এটা ধারাবাহিকভাবে যে ক্রম অবনতিশীল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটাই, এবং ক্রম অবনতিশীল, এটা কিন্তু ড্রামাটিক্যালি অবনতিশীল না। দিস ইজ দ্য ডিফারেন্স। আমি কিন্তু বলছি না যে উই আর ইন এ গুড স্ট্যাটাস। বা আপনি মিডিয়াতে এক্সাজারেশনের কথা বলতেছিলেন, তো আমরা এক্সাজারেশন না, আমি বলছি তারা আমরা এক্সাইটেড হই। আমি এক্সাজারেট করে কোন কোন পত্রিকা একদম কমপ্লিটলি রং রিপোর্টিংও করে, সেগুলিকেও আমি এক্সেপশন ধরবো। কিন্তু জেনারেলি যেটা ট্রু আমি দেখি ফর অল নিউজ পেপার, যে আমরা এক্সাইটেড হই, আমরা এটার মধ্যে নানানভাবে এমন ইনভলভড হয়ে যাই, ইমোশনালি জড়ায়া যাই, মনে হয় যেন এটাই সবচেয়ে বিষয়। আমাদের এখানে যে সমস্ত রিপোর্ট ফার্স্ট পেজ প্রতিদিন থাকে, আমি পৃথিবীর কোন পত্রিকায়, আমি এখন ইন্ডিয়ার উদাহরণ দেব, ইন্ডিয়াতে কিন্তু এরকম গুম খুম হাইয়েস্ট পলিটিক্যাল লেভেলে না, সাধারণভাবে যখন হয় এগুলি ফার্স্ট পেজে আসেও না, এগুলি ভেতরে থাকে। আমি কিন্তু বলছি না তাই বলে ইন্ডিয়ানরা ভালো কভারেজের দিক থেকে, কিন্তু আমি বলছি যে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা এগুলিতে ওভার এক্সাইটেড হই, এবং এটাতে এক্সাইটেড হয়ে এটা বোঝা যায় যে নতুন একটা এক্সাইটমেন্ট পেলে ওইটা আবার ভুলে যাই। এটাই হচ্ছে সেই খারাপ দিকটা। ওইটা আবার আমরা ভুলে যাই। আমি একটু জনাব মোজাম্মেল বাবু ভাই আপনার কাছে আসি, যে বাবু ভাই আপনি একটু আমাদেরকে বলবেন যে আপনার মধ্যে এক ধরনের সেন্স অফ ইনসিকিউরিটি আজকাল কাজ করে কিনা, বা কখনো কাজ করেছে কিনা? এটা তো সেন্স অফ ইনসিকিউরিটি পলিটিক্যাল সিচুয়েশনের কারণে আমার সাথে করে না। আমার একটা সেন্স অফ ইনসিকিউরিটি এই মুহূর্তে কাজ করে, আমার একটাই ইনসিকিউরিটি কাজ করে, যে 40 বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এই যুদ্ধাপরাধীদের হাজার কোটি টাকার মৌলবাদের অর্থনীতি আছে, এদের শয়ে অর্গানাইজেশন আছে, এদের লক্ষ লক্ষ পেইড ক্যাডার আছে, এবং তাদেরকে আপনি ফাঁসিতে ঝুলানোর আগে দে উইল প্লে দেয়ার লাস্ট কার্ড। গোটা বাংলাদেশ জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে হলেও, পুড়িয়ে দিয়ে হলেও তারা তাদের লিডারদেরকে, শুধু লিডার না, গোলাম আজম স্বাভাবিকভাবে মৃত্যু হলেও ওদের কোনো ক্ষতি নেই, ওরা হয়তো দোয়াই করে স্বাভাবিক মৃত্যুর জন্য, কিন্তু গোলাম আজম ফাঁসিতে ঝোলা মানে মৌলবাদের যে রাজনীতি, পাকিস্তানপন্থী রাজনীতি ফাঁসিতে ঝুলবে। এই জন্য তারা প্রয়োজনে গোলাম আজমকে আত্মহত্যার দিকেও ঠেলে দিতে পারে, এবং তারা আমাদের সবাইকে সর্বনাশ করে দিতে পারে। এই ইনসিকিউরিটি আমার আছে। এই ইনসিকিউরিটিটা রোধ করার ক্ষেত্রে সরকারের যথেষ্ট পরিমাণ, সরকারকে আপনি যথেষ্ট বলিষ্ঠ মনে করেন? সরকারের বলিষ্ঠ, আমি যদি ওই আপনার হেডলাইন আজকের বিষয়বস্তু ধরেই বলি কোথায় যাচ্ছি, তাহলে একই বুঝতে পারবেন। আমার মনে হয় আমরা সমাধানের দিকে যাচ্ছি। এটা বললে আপনার একটু লাভ দিয়ে উঠবেন যে সমাধানের দিকে যাচ্ছি, কারণ গভর্নমেন্ট হ্যাজ প্লেড এ ভেরি স্ট্রং কার্ড। একদম একটা কঠিন চাল নিয়েছে তারা, 33 জনকে জেলে নিয়েছে, এবং জিরো টলারেন্স নীতি নিয়েছে। এই জিরো টলারেন্স নিয়েছে, আমরা এতদিন শুনলাম যে বিচারক আদেশ দিয়েছেন, সরকার নিয়েছে। গভর্নমেন্ট মামলা না করলে তো আর বিচার, অতীতে খালেদ, এটা হাস্যরসের ব্যাপার না। আমাদের হরতালে আক্রান্ত হয়ে সাধারণ মানুষ পুড়ে মরবে, বাংলাদেশের রাজনীতিবিদরা 40 বছর যাবৎ সেটা ইগনোর করে আসছে, যে আমার রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য গাড়ি পুড়বে, মানুষ মরবে, আমার কর্মী মরবে, ডাজন্ট ম্যাটার, আমি ক্ষমতায় যাব, সেটা বেশি দিন হইতে দেওয়া যায় না। সো গভর্নমেন্ট ইগনোর না করে মামলা করেছে। গভর্নমেন্ট মানে এক্সট্রা ভালো কাজ কিছু করেনি। গত 40 বছরের প্রতিটি হরতাল জনিত
এই মারামারি জনিত অগ্নিসংযোগ কিংবা গাড়ি পোড়ার ঘটনার বিচার হওয়া উচিত ছিল। আমরা যতগুলি ঘটেছে সবগুলি বিরোধী দল করেছে বলে আপনি মনে করেন? সব সময় বিরোধী দল করেছে, আওয়ামী লীগও বিরোধী দল ছিল, বিরোধী দল ছিল, এবং আওয়ামী লীগের সময়ও এবং বিরোধী দল সব সময় বলে এটা সরকার করে নাটক সাজিয়েছে। যেটাই হোক, তদানীন্তন সরকারি দল বা তদানীন্তন বিরোধী দল, বর্তমান সরকারি দল যেই হোক, এটা বিচার হওয়া উচিত। সো এগুলি ইগনোর করলে সরকারকে আমরা সাংবাদিকরা ইগনোর করলে কিন্তু কিছু বলতাম না। আমরা সই গেছে যে মরবে ড্রাইভার, কি আছে যায়। সরকার হ্যাজ টেকেন কগনিজেন্স অফ দ্য সাবজেক্ট এবং এটাকে সমাধানের পথে নেওয়ার জন্য 33 জনকে জেলে পাঠানো খুব জরুরি ছিল। না জরুরি ছিল কিনা জানি না, কগনিজেন্সি নিয়েছে। আমি সমাধানের পথটা কোথায় বলছি? বাংলাদেশে বিবাদমান বাঙালি জাতীয়তাবাদ, তথাকথিত বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের রাজনীতি বনাম পাকিস্তানের রাজনীতি, মুসলিম রাজনীতি, আরব রাজনীতি, এই যে সংঘাত, এটাই তো সংঘাত। এগুলি তো সব সিমটম বাইরে যা দেখছেন। যে কোনো, আপনি শুনতে হয়তো খারাপ লাগবে, যে কোনো একটা পক্ষের পরাজয়ের মধ্যে দিয়ে সমাধান হবে। যতক্ষণ পর্যন্ত দুই পক্ষ লগারহেড প্রায় সমান শক্তিতে বিরাজ করবে, এটা সমাধান হবে না। আমি কেন বললাম সমাধানের প্রায় কাছাকাছি? আপনার একটু আগে এগিয়ে আছে। হ্যাঁ, নো, গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ ভেরি স্ট্রং স্টেপ। এই স্টেপে যদি সরকার টিকে যায় তাহলে এই পক্ষ জিতে যাবে, আমরা জনগণ শান্তি পাবো। আর যদি এই স্ট্রং কার্ডে সরকার না পারে, তাহলে সরকারকে বিরোধী দলের দাবি মেনে নিতে হবে, তাহলেও হরতাল হবে না। সো আই থিঙ্ক উই আর ভেরি ক্লোজ টু দ্য কনক্লুশন যে কোনো এক পক্ষের বিজয়ের মধ্যে দিয়ে সমাধান হবে, হেড অন থাকলে হবে না। আরাফাত, এই সম্পর্কে আপনি কিছু বলবেন? যে উনি বলছিলেন যে কোনো এক পক্ষকে হারতেই হবে বা যে কোনো এক পক্ষকে জিততেই হবে, এরকম একটা অবস্থা আমরা আছি এবং এই ডিসাইডিং মোমেন্টের খুব কাছাকাছি আমরা রয়েছি। এখানে একটা জিনিস আমি বলতে চাই, এটা খুবই সত্যি কথা যে বাংলাদেশের রাজনীতি বিভাজিত। এটা আসলে এখানে মতদ্বৈধতার রাজনীতি হয় না, এখানে আসলে বিভক্ত রাজনীতি হয়। এটার পিছন দিকে রুট কজটাও আমি বলতে চাই। দেখুন, বাংলাদেশ হচ্ছে একমাত্র দেশ, যেটা আমি এর আগে বহুবার বলেছি, যেখানে আমাদের জাতীয় পর্যায়ের স্লোগান দু রকমের। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশ নেই কিন্তু, একটি জয় বাংলা, একটি জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদ নিয়ে বিভাজন আছে, বাঙালি জাতীয়তাবাদ ভার্সেস বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের সংবিধানের মৌল চেতনা কি হবে? একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা, একটি হচ্ছে প্রতিক্রিয়াশীল চেতনা। ইভেন আমাদের ইতিহাসও দু রকমের। যে দল, আরাফাত ভাই, আমি যদি একটু আপনাকে থামাই, যে অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনার পক্ষে কোন দলটি? বর্তমান সরকার দল না? আমি যেটি বলছি কি, এটা না, এটা শুধু বর্তমান সরকারি দল বলে নয়। এখানে একটু ক্লারিফাই, বর্তমান সরকারি দল কি অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা বোধ করে? হ্যাঁ, আমি এখানে একটু আসি। রাষ্ট্রধর্ম ইসলাম রেখে এটা ইয়েস অর নোতে অ্যানসার হবে না। কারণটা আমি বলি, কারণ হচ্ছে যে অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা যেটি, সেটি কিন্তু বর্তমান যারা আছে, আওয়ামী লীগ, যাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, আমি কিন্তু বলছি না এটা কিন্তু তাদের চিন্তা চেতনা বা ধারণা। মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ে আমাদের মিছিলে, মিটিংয়ে, স্লোগানে, গানে যে চেতনা বিকশিত হয়েছে, সেইটা কিন্তু নট নেসেসারিলি 70-এর এই আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও ছিল। সেটি কিন্তু ধারণ করেছে 72-এর সংবিধান। কাজে এটা দলীয় চেতনা আমি বলছি না, কিন্তু আমি বলবো বর্তমান দল যারা আছে, আওয়ামী লীগ, ওয়ান অফ দ্য পলিটিক্যাল পার্টিস বা কোয়ার্টার যারা এই চেতনার পক্ষে বিশ্বাসী। এখানে আপনি প্রশ্ন করতে পারেন, সেই চেতনার পক্ষে হয়ে তারা কি পুরোপুরি এই চেতনাকে ফিরিয়ে আনতে পেরেছে? সেখানে তাদের ব্যর্থতা আছে, তারা কিন্তু পারেনি। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় 75 পরবর্তী সময় আমরা দেখেছি প্রতিক্রিয়াশীলরা বিভিন্নভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকার পরে এমনভাবে ডিপ রুটেড খুঁটি গেড়েছে, এবং আওয়ামী লীগের মধ্যে খুঁটি গেড়েছে, আওয়ামী লীগের ভিতরেও আছে, এবং আওয়ামী লীগকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। এবং আমি বলবো যে আওয়ামী লীগ তো এই প্রগতিশীল রাষ্ট্র চেতনা যেটির কথা বলছি, তার রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছে। এখানে আরো পলিটিক্যাল পার্টি আছে। মানে আপনাকে হেল্প করার জন্য আমি শুনতে যাচ্ছি, যেমন আপনি যখন স্লোগানের কথাটা বললেন, আওয়ামী লীগ কিন্তু ওই জিন্দাবাদ স্লোগানটা নিয়েছে অনুবাদ করে। এক্স্যাক্টলি, জিনিসটা হলো তারাও কিন্তু এটা বর্জন করতে পারেনি। না, আমি সেটাই বলছি, কিন্তু তারপরেও কিন্তু জয় বাংলা আর জিন্দাবাদের মধ্যে এক ধরনের বিভাজন আছে। তো আমি যেটি বলতে যাচ্ছি যে মৌলিক যে বিষয়গুলি, হ্যাঁ, সেই মৌলিক বিষয়গুলো যার উপরে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি দেশের জন্ম এবং যার উপরে একটি দেশ, একটি সমাজ দাঁড়াবে, সেই বিষয়গুলোতে আমাদের বিভাজন আছে। পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে এটি নাই কিন্তু। কাজে ওই জায়গায় দাঁড়িয়ে বাবু ভাইয়ের ওই কথার সাথে আমি একমত যে এক ধরনের যুদ্ধ কিন্তু এখনো আছে। তবে এখানে আমরা মাঝে মধ্যে বলি না যে তৃতীয় শক্তির আবির্ভাব হওয়া দরকার রাজনীতিতে। রাজনীতিতে আসলে তৃতীয় শক্তি বলে কিছু নাই এবং থাকবেও না। যে তৃতীয় শক্তি যদি আসেও, সেটি কিন্তু ওয়ান অফ দ্য টু পার্টিকে রিপ্লেস করবে, করে ওয়ান অফ দ্য টু হবে। সো ওয়ান হ্যাজ টু গেট ডিসলভড, এন্ড দ্য তৃতীয় শক্তি এসে সেটা আবার দুইটার মধ্যে যদি আসেও, সেটি কিন্তু ওয়ান অফ দ্য টু পার্টিকে রিপ্লেস করবে, করে ওয়ান অফ দ্য টু হবে। সো ওয়ান হ্যাজ টু গেট ডিসলভড, এন্ড দ্য তৃতীয় শক্তি এসে সেটা আবার দুইটার মধ্যেই থাকবে। পৃথিবীর সব দেশে এটা কি ডিসলভ না হয়ে ট্রান্সফরমেশন হতে পারে। এখানে আমি একটু বলি, আমি কিন্তু এখানে পার্টিকুলারলি কোনো পলিটিক্যাল পার্টিকে বলবো না, আওয়ামী লীগ বা বিএনপি। আমি কিন্তু চিন্তা চেতনা এবং আদর্শের জায়গা থেকে বলবো, যে বোথ দ্য পলিটিক্যাল পার্টি ক্যান বি ট্রান্সফর্মড ইনটু এ মোর
স্পেসিফিক যে আমাদের আইডিওলজিক্যাল যে জায়গাটা এই রাষ্ট্র জন্মে সেই জায়গায় আরো বেশি করে আসতে পারে। ওখান থেকে হয়তো আওয়ামী লীগও কিছুটা বিচ্যুত হচ্ছে, বিএনপি অনেক বেশি দূরে, হয়তো তার চেয়ে 180 ডিগ্রি অপোজিটে। হয়তো এমনও হতে পারে বিএনপি চলে আসতে পারে পুরোপুরি ওই আদর্শিক জায়গায়, না আওয়ামী লীগ অনেকটা বিএনপির জায়গায় চলে এবং এসেছে। আওয়ামী লীগ হ্যাঁ মানে আজকের যে বাস্তবতা, এখানে আমি সেটা আরেকটা জিনিস আওয়ামী লীগ বলবো তো আপনাকে, অনেক না বেশি- আজকে আমি বলবো একটা জিনিস দেখুন, যে 75 পরবর্তী সময় দীর্ঘদিন ধরে যখন আপনার পুরো রাজনৈতিক পরিবেশটি নষ্ট হয়েছে, সামরিক শাসকরা শাসন করেছে এবং প্রতিক্রিয়াশীলরা যখন মাথাচাড়া দিয়ে উঠে ধীরে ধীরে ওরা নিজেদের খুঁটি গেড়েছে, বিকশিত হয়েছে, এরকম একটি পরিবেশে আওয়ামী লীগের মতন পলিটিক্যাল পার্টি বা যারা সাংস্কৃতিক অঙ্গনে নেতৃত্ব দিচ্ছে, এই গ্রুপটা প্রতিনিয়ত তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে একটি নষ্ট প্রতিপক্ষের সাথে, একটি নষ্ট পরিবেশে। এই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে তাদের মধ্যে অনেক নষ্টামি ঢুকে পড়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আজকে এই যে যারা নেতৃত্ব দিচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষকে, তারাও যে পরিপূর্ণভাবে শুদ্ধ সেটা আমি বলবো না। এবং এই পরিবেশ ব্যাপারে আমার একটু কিঞ্চিত সন্দেহ, বাবু যদি ক্লারিফাই করে, যে একজন গোলাম আজম বা মতিউর রহমান নিজামী বা সাইদি ওনাদেরকে ফাঁসিতে ঝুলানোর পর তাদের পরাজয় নিশ্চিত হয়ে যাবে একেবারে জিরো সাম গেমের মতো, এটা কি সম্ভব? আমি তো জিরো সাম গেম বলি নাই। গোলাম আজমের ফাঁসির মাধ্যমে তাদের রাজনৈতিক আদর্শের ফাঁসি হবে। ফাঁসি হলেই যে শূন্য হয়ে যাবে কিন্তু ব্যাপারটা না, ওরা তা তো না। এটার মধ্যে ইন্সপায়ার্ড না, হতে পারে, ইন্সপায়ার হওয়ার কোনো এটা সুযোগ তাদের নাই। মানসিক শক্তি বেড়ে যেতে পারে না, তাদের। এটা এটা কি হয় না? আমার বিবেচনা তারা এটাকে শাহাদাত হিসেবে দেখবে না, তখন। তারা What do we do? তারা এটা শাহাদাত হিসেবে নেওয়ার কোনো সুযোগ নাই, কেননা তাদের রাজনীতি অলরেডি এটা সুযোগ নাইটার জন্য যে পরিবেশ এবং যে সামগ্রিক একটা মানে মতামত তৈরি হওয়া দরকার ছিল, সেরকম কি আমরা করতে পেরেছি? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ যে ম্যান্ডেট দিয়েছে, সেই ম্যান্ডেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন তরুণ প্রজন্মের ভোটাররা সবাই যুদ্ধাপরাধীদের বিচার চায়। তারা কেবলমাত্র একটা লিগেসি ধরে মোটামুটি টিকে আছে এবং বিএনপির কাঁধে ভর করে একটা লিগেসি ধরে। এবং আপনি দেখেছেন কিভাবে মৃত্যু হয় রাজনীতির। আপনি ফ্রিডম পার্টির রাজনীতির কথা বলি, 75 পরবর্তী রাজনীতির একটা আওয়ামী বিদ্বেষী রাজনীতি, যেটাকে বিএনপি স্পন্সর করেছে, ফ্রিডম পার্টির নেতাদের ফাঁসির মধ্যে দিয়ে এই শক্তির সম্পূর্ণ পরাজয় ঘটেছে। এবং বিএনপি তাদের জন্য আমার সন্দেহ হয়, কারণ এটা তারা হয়তো অন্য কোথাও অ্যাবজর্ব হতে পারে। আপনি ওই রাজনীতিটা ব্যানারটা কি এটল কখনো শক্তিশালী ছিল? ছিল। Honestly এটা speaking, এই ব্যানারটা হচ্ছে আপনার নাইম ভাই ভুলে গেলে হবে না। ফ্রিডম পার্টি হচ্ছে 75-এর কিলিং ওয়াজ জাস্টিফাইড। এবং এইটা অন্তরে ছিল, এইটার অন্তরে ছিল দিস পলিটিক্স। এখন বিএনপিও বলবে না 75-এর কিলিং ওয়াজ জাস্টিফাইড, বিকজ দিস পলিটিক্স হ্যাজ বিন কিলড। আমি একটু শেষ করি জি আপনার প্রসঙ্গে একটা এখন। এবং এই রাজনীতির মধ্যে দিয়ে বিএনপি কোনোদিন আর ফ্রিডম পার্টির নেতাদের নামও নেয়নি, সেদিন পটকাও ফুটায়নি। এই গোলাম আজমদের ফাঁসির মাধ্যমে আমি নিশ্চিত বিএনপি কোনো কোরআন খানিও করবে না, মানে, এবং তারা রীতিমতো ওদেরকে ঝেড়ে ফেলবে। এখন যেই জায়গাটা ছিলাম, খালেদের একটা প্রশ্ন আমার দিকেই, পরে আরাফাতকে আপনি করলেন, যেটা দল নিয়ে বিষয়টা না, আদর্শ। একটি বাঙালি জাতীয়তাবাদের মুক্তিযুদ্ধের আদর্শ এবং অসাম্প্রদায়িক চেতনার আদর্শ, আরেকটি বিপরীত। আওয়ামী লীগ কি আদর্শটা ধারণ করে? আমার প্রশ্ন ছিল এটা। বাংলাদেশের টোটাল রাজনীতির একটা রাইট শিফট হয়েছে। আওয়ামী লীগ ধাক্কাতে ধাক্কাতে মধ্যপন্থীতে পরিণত হয়েছে, বিএনপি ধাক্কাতে ধাক্কাতে প্রায় জামাতের কাছাকাছি। আমরা কি এক লাইনে বলতে পারি আওয়ামী লীগ অনেকখানি আদর্শচ্যুত, যে আদর্শ দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? আওয়ামী লীগ এই ল্যাঙ্গুয়েজটা তো আপনি কিভাবে বলবেন? আমি যেটা বলছি রাইট শিফট। আওয়ামী লীগ 72-এর মৌল সংবিধান থেকে অনেকখানি রাইট শিফট হয়েছে। সুগার কোটেড আদর্শচ্যুত ল্যাঙ্গুয়েজটা আমি বলবো। রাইট শিফট। আর এই জায়গাটা আমি একটু এই রাইট কিন্তু রাইট না, আমাদের একজন ডানে সরে গেছে, বাংলায় বলি। মানে আমাদের একজন দর্শক বলছিলেন যে আওয়ামী লীগের সমর্থক বেশি হয়ে গেছেন আমাদের প্যানেলে, জনাব আরাফাত এবং বাবু ভাইকে বলছিলেন। সেজন্য আমরা একটু খুলনায় যাই, যে সেখানে একজন মহানগর বিএনপি। এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। আপনিও বিএনপি সমর্থন করেন না, আমরা আওয়ামী লীগ। আমি একটা মৌল আদর্শের কথা বলি। আওয়ামী লীগ যদি অসাম্প্রদায়িক চেতনা থেকে বিচ্যুত হয়, বিএনপি কি? আমি আওয়ামী লীগকে ছিলে ফেলবো। সুতরাং আওয়ামী লীগের সাথে আপনি মনে করছেন আওয়ামী লীগ মৌল আদর্শ থেকে বিচ্যুত হয় না, রাইট শিফট হয়েছে? না, ডান দিকে সরে গেছে, এবং এই জন্য তাদেরকে আমি অনেক ভৎসনা করি। এবং আরো বিচ্যুত হলে আপনি তো কথাই বলবেন না, আপনি হাততালি দিবেন, আমি ছিলে ফেলবো। আমি কথা বলবো না, আমি হাততালি দিব। আমরা একটু খুলনা থেকে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সাথে কথা বলি। মনিরুজ্জামান মনি, আপনি শুনছিলেন যে আমরা এই রাজনৈতিক অবস্থা বা পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করছেন আমাদের প্যানেলিস্টরা, এই বিষয়ে আপনার মতামত কি?
আমি স্পষ্ট একটা জিনিস বলতে চাই যে আসলে এখানে গোলাম আজম অথবা জামাত ইসলামীকে সেভ করার জন্য দেশের রাজনীতি হচ্ছে না। বিএনপির রাজনীতিটা তো আসলে এখন সরকারের যে গণবিরোধী দেশবিরোধী যে সমস্ত ভূমিকা সেটাকেই মোটামুটি বিপক্ষে নিয়েছে এবং যাতে করে জনগণের মঙ্গল হয় সেই কথাটাই বলছে। আর আপনার আমরা তো একটা সুনির্দিষ্ট দাবি জানিয়েছি, সেটা হলো 10ই জুনের মধ্যে জাতীয় সংসদে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বিলটা আবার আনতে হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকার বিলটা যদি আনা যায় তাহলেই কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন অন্ততপক্ষে আবার বাংলাদেশে হবে, হানাহানিটা কমে যাবে এবং একটা শান্তিপূর্ণভাবে ক্ষমতাটা ট্রান্সফার হওয়ার একটা সুযোগ থাকবে। কিন্তু সেটাকে যখনই সামনে আনা হলো এবং এই দাবিটাই যখন সারা দেশ জুড়ে মহাসমাবেশ রোড মার্চের মাধ্যমে এটা জনমত তৈরি হলো, তারপরেই কিন্তু এটা জনমতটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানান কৌশল এবং তার ভিতরে ইলিয়াস আলীকে এবং তার ড্রাইভার সহ গুম করা হলো এবং যখনই এর বিরুদ্ধে হরতাল দেওয়া হলো এবং হরতালে তো গাড়ি ঘোড়া পুড়তেই পারে, বাংলাদেশের আগে অনেকবার হরতাল হয়েছে, গাড়ি পুড়েছে, কিন্তু সিনিয়র আপনার একটা রাজনৈতিক দলের সিনিয়র নেতাদেরকে এইভাবে জেলে নিয়ে যাওয়া, এটা কিন্তু আমরা বুঝতে পারিনি কেন এটা হচ্ছে। জনাব মনিরুজ্জামান মনি, আপনারা হরতাল লাগাতার দিবেন বলছিলেন, সেখান থেকে সরে আসলেন কেন? না, লাগাতার তো না, জনগণের একটা আপনারা বলেছিলেন লাগাতার দিবেন, পরীক্ষা চলছিল, যেমন ধরেন পরীক্ষার সময় তো আপনারা হরতাল দেওয়া থেকে জনাব মনি পরীক্ষা কিন্তু আপনারা হরতালকে মাফ করেন নাই, পরীক্ষার সময়টা হঠাৎ করে আপনারা মানে হরতাল থেকে গণ অনশন এই পর্যায়ে কেন? অবশ্যই সবকিছুকে বিবেচনায় নেওয়া হয়েছে, এটা তো জনগণ আসলে যেভাবে চেয়েছে, আমরা ঠিক আন্দোলনের বিভিন্ন রকম ধারা আছে, আমরা সেইভাবে এগোচ্ছি এবং আমরা দেখছি যে জনমত কিন্তু আমাদের পক্ষেই আছে এবং জনগণ কিন্তু এই সরকারের যে দমন এর বিপক্ষেই অবস্থান নিয়েছে, আমরা তো সেটা প্রমাণ করেছি। জনাব মোজাম্মেল বাবু আপনাকে একটি প্রশ্ন করতে চাচ্ছেন। মনি সাহেব, আপনি যে বলছেন আপনাদের আন্দোলন হচ্ছে তত্ত্বাবধায়ক আন্দোলন, আপনাকে যদি আমি চট্টগ্রামের জনসভা রোড মার্চ উত্তর অন্যান্য জনসভার চিত্র এবং সেদিনের অনশনের চিত্র দেখাই, যেখানে জামাত শিবিরের প্ল্যাকার্ডে ভরপুর জাতীয় নেতাদের রাজবন্দীদের মুক্তি চাই, গোলাম আজমের মুক্তি চাই, নিজামীর মুক্তি চাই, এই ছবিগুলি দেখলে আপনার কি মনে হয় যে এটা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনের সমাবেশ? আমি একটা বিষয় বলি, অবশ্যই আপনি একটা জায়গায় ধরেছেন যে ওরা অনেক ছবি নিয়ে আসে আমাদের মিটিংয়ে বা আমাদের মিছিলে, এবং এই ছবি নিয়ে আসা মানে কিন্তু এই নয় যে ওরা একেবারে আমাদেরকে গিলে খেয়ে ফেলেছে, ব্যাপারটা কিন্তু এই নয়। আমি আবারও বলবো, মূলত এটা বিএনপির ক্যাম্পেইন এবং বিএনপির ক্যাম্পেইনের সাথে ওরা জোটবদ্ধ বলে আসবে, আর জোটবদ্ধ যে কেউ তাদের দাবি তো আনতেই পারে, এটা তো আমরা না করতে পারবো না, আর এটা একটা গণতান্ত্রিক সমাজে কিন্তু গণতান্ত্রিক সমাজে আপনি কি অন্য কারো কোনো দাবি আপনি অস্বীকার করতে পারেন? আপনি যদি তাদেরকে অফিসিয়ালি ব্যান না করেন তাহলে তো তারা তাদের দাবিটা আনতেই পারে, তাই না? জনাব মনিরুজ্জামান মনি, আপনাকে ধন্যবাদ। মনে করি যে আপনাকে ধন্যবাদ। অন্য দাবি আনা কিন্তু আমাদের রেওয়াজের মধ্যে আছে, অন্যান্য ক্ষেত্রেও আছে। না, রেওয়াজে থাকলেও মানে রাইডিং দাবি কোনটা ওনাদের সমাবেশে? আপনাকে একটা কথা বলি খালেদ, এখন না বললে হবে না। মনিরুজ্জামান মনি যিনি বললেন হরতালে তো গাড়ি পুড়তেই পারে, এই জায়গা এইটার একটা সমাধান চাই। হরতালে গাড়ি পুড়তেই পারে, আর একটু সময় দিলে বলতেন ড্রাইভার মরতেই পারে, মানে উই ওয়ান্ট এন্ড অফ দিস, এটা হতে পারে। আমি যেটা বলছিলাম ওই যে আপনি আওয়ামী লীগের বিষয়ে যেটা বলছিলেন যে ওরা শিফট করেছে কিনা, বিচ্যুত হয়েছে কিনা, আমি মনে করি অনেক ক্ষেত্রে বিচ্যুতি আছে আওয়ামী লীগের, এটা কিন্তু ফ্যাক্ট। এবং বিচ্যুতির কারণটা আমি বলেছি যে ৭৫ পরবর্তী সময় দীর্ঘ সময় ধরে প্রতিক্রিয়াশীল রাজনীতির যে চর্চাটা হয়েছে বাংলাদেশে, সেখানে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সাথে মানে প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বিতা এবং দ্বন্দ্বের মধ্য দিয়ে তার মধ্যে কিন্তু অনেক ধরনের স্খলন এবং বিচ্যুতি ঢুকেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, যার জন্য আমরা আজকে এসে অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজও দেখছি, এ ব্যাপারে নিশ্চিত। কিন্তু আমাদের কথা হচ্ছে যেখানে প্রগতিশীল শক্তি স্খলিত হচ্ছে সেখানে আমাদের তাদেরকে স্খলন থেকে ফিরিয়ে আনতে হবে, আর যারা পূর্ণাঙ্গভাবে স্খলিত
তাদের হাত থেকে আমাদের দেশকে এবং এই সমাজকে মুক্ত করতে এই হবে। বিষয়ে সেই দিক আপনার থেকে সঙ্গে আমি আরো কথা বলবো, আমার অনেক প্রশ্ন আছে এই বিশেষ ক্ষেত্রে। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জহির বিন আলমের সাথে কথা বলছি। জনাব জহির আলম, সরকার ও বিরোধী দলের সংঘাত নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন? একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রধান দলগুলির প্রতি আপনার পরামর্শই বা কি? আমি প্রথমেই বলি, এই যে সংঘাতময় রাজনীতি নষ্ট করছে আমাদের দেশের ভাবমূর্তি, এবং প্লাস যে জিনিসটা হচ্ছে আমাদের যে তরুণ সমাজ আছে, এই তরুণ সমাজ আজকে নিজেদের কোনো রকম বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি, পজিটিভ যে দৃষ্টিভঙ্গি, এটাকে হারিয়ে ফেলছে, এবং এরা এতই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আমাদের তরুণ সমাজ দেশের প্রতি ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আর আমি আরেকটু জিনিস যোগ করি এর সাথে, যে আমাদের এই দেশের যে সংঘাতময় রাজনীতির ফলে সুবিধাবাদী কিছু লোক বিভিন্ন জায়গায় অগ্রগতি মানে উন্নতি লাভ করছেন, এবং সুবিধাবাদী রাজনীতির যে লাভবান, সুবিধাবাদী লোকজন যে লাভবান হচ্ছে এই সংঘাতময় রাজনীতির কারণে, এর ফলে যেটা হচ্ছে দেশের যে দক্ষ জনশক্তি আছে, যুবক সমাজ যে যারা দক্ষ, তারা এই দেশ থেকে আস্তে আস্তে পালিয়ে বেড়াবার চেষ্টা করছে, যেটা আমাদের পুরা জাতির জন্য একটা ক্ষতিকর। আর আমি যোগ করব যে অ্যাটলিস্ট যেন আমাদের শিক্ষক সমাজ এবং বিচার বিভাগ, এই দুটো জায়গায় যেন সরকার কোনো রকম পলিটিক্যাল যেন এর দৃষ্টিভঙ্গি না থাকে, তাইলেই আমার এই দেশের লোকজনের কিছু উপকার হতে পারে। কারণ আমাদের শিক্ষকদের ডক্টর আলম, আপনাকে ধন্যবাদ। আপনার বক্তব্য আমরা স্পষ্ট, আপনি খুব সুন্দর করে বলেছেন। এই মুহূর্তে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর অতিথিদের সঙ্গে আরো কথা হবে। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব নাঈমুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাইবো যে রাইট শিফটের কথা, আওয়ামী লীগের যে আদর্শ বা রাইট শিফটের কথা আলোচনায় আমাদের বলছিলেন জনাব মোজাম্মেল বাবু এবং আরাফাত, সেই বিষয়ে আপনার মত। জি, এইটা বাবুর পয়েন্ট অফ ভিউ থেকেই বলেছেন, বাট আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসপেক্টে গেছেন। আমাদের রাজনীতি ৭৫-এর পরে যেভাবে আবর্তিত হয়েছে বা মানে পরিচালিত হয়েছে আমার সামগ্রিক পরিবেশে, এখানে সবচেয়ে বড় ইম্প্যাক্ট রেখে ফেলেছে কিন্তু জিয়াউর রহমানের সময় থেকে তার দল এবং সরকারগুলো বিভিন্ন পর্যায়ে। যেখানে ঘটনাটা যেটা করেছে যে একদিকে আওয়ামী লীগ এই পুরো বিষয়ের সাথে আরাফাতের ভাষায় যেটা যুদ্ধ করতে করতে এটার সাথে মিলে মিশে একাকার হয়ে বিএনপির প্রায় কাছাকাছি, যার ফলে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে, আমি দলীয় আদর্শ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যে যদি না যাই, রাজনৈতিক কর্মসূচি এবং অন্যান্য অর্থনৈতিক কর্মসূচি তাদের যা আছে, তাতে কিন্তু বিএনপি আওয়ামী লীগকে খুব একটা আলাদা করা যায় না। জাতীয়তাবাদের প্রশ্ন থেকে শুরু করে ওই যে জিন্দাবাদ বাংলায় বলা নাকি উর্দুতে বলা, এইটুকু পার্থক্য ছাড়া। আমি মনে করি যে একদিকে আওয়ামী লীগ যেমন বিএনপির কাছাকাছি চলে এসছে, অন্যদিকে কিন্তু জামাতও চলে এসছে বিএনপির কাছাকাছি, মানে পরিস্থিতির কারণে। মানে ইয়া হচ্ছে যে আওয়ামী লীগ এবং জামাত এখন খুব কাছাকাছি, আওয়ামী লীগ এবং জামাত কাছাকাছি চলে এসছে, মাঝখানে বাফার হচ্ছে বিএনপি। এই জায়গাটাতে বিএনপির সিগনিফিকেন্স ইন দি পলিটিক্স, এই জায়গাটাতে কিন্তু অস্বীকার করা যায় না। এটা একদমই একমত না। পাকিস্তানপন্থী রাজনীতির এন্ডে দাঁড়িয়ে আছে জামাতিরা মুসলিম লীগের চেয়েও ওয়ার্স্ট। ওরা পৃথিবীর সবচেয়ে জঘন্যতম রাজনীতি করে। পাকিস্তানেও মওদুদিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, এতই জঘন্য। পাকিস্তানেরও তৈশ্য খারাপ তারা। অতএব বিএনপি, ওরা ভালো আর কোনো সুযোগ নাই। আমি কিন্তু ভালো মন্দ শব্দটা বলি নাই, এবং ওরা ভালো। আপনি যদি বিএনপি কে মধ্যপন্থী বলেন, এইটুকু আমি ভালোই ছিল। জামাত হয়তো সারভাইভ করার জন্যই বিএনপির দিকে আসছে, মোটেই না। বিএনপি শিফট করতে করতে ওই পাকিস্তানপন্থী রাজনীতির একদম ধারে বিএনপির সুযোগই হচ্ছে না, দুই দিকে জামাত আর আওয়ামী লীগ। আওয়ামী লীগের যেটা হচ্ছে যে এত বড় ম্যান্ডেট থাকা সত্ত্বেও, কোর্টের রায় থাকা সত্ত্বেও, তাদের শুধু তারা সাহস করতে পারলো না। আমার সাহস করতে পারলো না, তারা পুরোপুরি ৭২-এর সংবিধান, জনগণের উপর আস্থা রাখতে পারলো না, আমাদের উপর আস্থা রাখতে পারলো না, যে এই কারণে মোল্লাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো না, ভয় পাইলো। আওয়ামী লীগ ভয় পাইলো যে ৭২-এর সংবিধানে পুরোপুরি ফেরত গেলে, অথচ আওয়ামী লীগ বুঝলো না একটি মোল্লা তাকে কোনোদিন ভোট দিবে না। বাংলার সেকুলার অসাম্প্রদায়িক জনগোষ্ঠী তাকে ৭০ থেকে ভোট দিয়ে আসতেছে, এবার ৯০% ভোট তারাই দিছে, কিন্তু শুধু সাহসটা করতে পারলো না। কেন পারলো না? এটাই তো দুঃখজনক, যে আওয়ামী
আওয়ামী লীগের সাহসটা করতে, আর আপনি যে বলেন যে আমরা কিভাবে রিপেয়ার করি, আমরা আওয়ামী লীগের যুদ্ধাপরাধ, আচ্ছা বাবু একটা কথা বলি, আওয়ামী লীগ পারলো না আর বিএনপির বিরুদ্ধে বাবুর অভিযোগ হবে তারা করবে না বা করলো না, না, আওয়ামী লীগ পারলো না করলো না, এন্ড রেজাল্ট তো একই। আপনি লঘু পাপ আর গুরু পাপ এক করে ফেলতেছেন কেন? কিভাবে লঘু পাপ? মানে লঘু গুরুর এই ব্যাপার আছে মানে না? ওই দাঁড়িপাল্লাটা কি আওয়ামী লীগ 72 সংবিধানে 100 ভাগ ফেরত যাওয়ার লঘু ম্যান্ডেট গুরু ছিল, কিন্তু এইভাবে তারা যে- গেল 90 ভাগ। আরেকজন তো এই সংবিধানকে রক্তাক্ত করেছেই তারা। এখানে আমি 90 ভাগ গিয়ে হচ্ছে যে জায়গায় তারা ছিল সেই জায়গায় আটকে থাকলো। না না না, 90 ভাগ যাওয়ার পর কি ওই জায়গায় হলো না? না, এই জায়গায় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হলো তার পরবর্তী সময় এই সংবিধানটা যে আদর্শের কথা আমরা বলছি, এটা কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে 72-এর সংবিধান আমরা পেয়েছিলাম। তার পরবর্তীতে এটা কাটাছেড়া হলো কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরেই, এবং তারপরে কিন্তু আপনার এই যে মৌলবাদী গোষ্ঠী এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কিন্তু ফুলে ফেপে বাংলার মাটিতে বড় হলো কিন্তু। তা এই যে দীর্ঘ একটা সময় পার হয়ে এসে আজকে যে বাস্তবতা, আপনি সেই আপনি বাস্তবতা বারবার এই কথা বলছেন, না, আমি আপনি আবার- যখন বলছেন যে এটা না, বড় আমি- হচ্ছে তখন আমি ভিজুয়ালাইজ না, আমি করছি যে আবার- আরেকটি পক্ষ ছোট হচ্ছে, ব্যাপারটা কি তাই? না, সেটা ব্যাপারটা তাই না, কিন্তু আমি যেটা বলছি ফুলে পেঁপে বড় হওয়ার পরে আজকে যে বাস্তবতা এসে দাঁড়িয়েছে, সেখানে এসে আওয়ামী লীগের দোষ হচ্ছে সে পুরোপুরি কেন ফিরতে পারলো না। একটা পক্ষের দোষ হচ্ছে যারা কাটা ছেঁড়া করে এটাকে নষ্ট করেছে, আরেকটি পক্ষের দোষ হচ্ছে সেই নষ্ট জায়গা থেকে তারা পুরোপুরি ফিরতে পারেনি, কিছুটা ফিরেছে। বর্তমান বাস্তবতায় তারা হয়তো সেই সাহসটুকু দেখাতে পারেনি, যেটি বাবু ভাই বলছে। সেই জায়গা থেকে কিন্তু আমি নিশ্চিত সাহস পার্থক্য দেখানো এখনো যেত। আছে। সাহস দেখানো যেতে মনে করছেন এবং এটা আপনি আদর্শচ্যুত মনে করবেন এবং কিনা? এবং আমাদের প্রেশারটা বলি, আমরা কিভাবে আওয়ামী লীগ বিএনপিকে জনগণের পক্ষ থেকে চাপ সৃষ্টি করি। আমরা আওয়ামী লীগকে এদেশের অসাম্প্রদায়িক জনগণ যুদ্ধাপরাধের বিচারে উদ্বুদ্ধ করেছে এবং তার ম্যানিফেস্টোতে ঢুকাতে বাধ্য করেছে। আমরা বাইরের থেকে চাপ সৃষ্টি করছি, যুদ্ধাপরাধ বিচার নিশ্চিত করছি। ঢুকাতে বাধ্য করছে মানে আওয়ামী লীগের ইচ্ছা ছিল না এটা করতে। আওয়ামী লীগ তো মানে জনগণের ঢুকাতে পার্টি। বাধ্য করছে মানে হচ্ছে এভাবে যে- দেখে না জনগণ যখন কিছু চায়, গণতান্ত্রিক দল সেটা অ্যাবজর্ভ করে। এই বাধ্য করা মানে আমার ঘাড়ে মনে ধরে হয় যে- বাধ্য করা না। আমার মনে হয় যে আমরা একটু বিরতি নিচ্ছি, বিরতির পরে এটা নিয়ে আবার বিস্তারিত আলোচনা করব। শক্তিতে রবি। বিরতির পর ফিরলাম। আজকের বাংলাদেশে জনাব নাইমুল ইসলাম খান বলছিলেন যে বাবু ভাইয়ের কথা ধরে আবার যদি আসি যে যে জায়গায় যেতে চাচ্ছে বর্তমান সরকার তার 90 ভাগ সাফল্য অর্জিত হয়েছে বলে। না, এই জায়গাটাতেই বরং আমরা জিরো সাম গেম। আসলে তো এটা 90 ভাগ বলতে কিছু নাই, যে আমি 90 ভাগ মানে শান্তিতে থাকা, 90 ভাগ নিরাপদ থাকা। নিরাপত্তার প্রশ্নে আমাদের এই ধরনের একটা ফুটবলের খেলার ক্ষেত্রে গোল করার প্রশ্নে, হ্যাঁ, ক্রিকেটের উইন করার প্রশ্নে আমি খুব ভালো খেললাম দিয়ে তো কিছু হবে না, আলটিমেট রানটা আমাকে করতে হবে, উইনিং রানটা। তো আমার মনে হয় যে তারপরেও আমরা ডেফিনেটলি, আমি কিন্তু তাদের সাথে পুরোপুরি দ্বিমত করার কিছু নাই। আওয়ামী লীগের যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেখি, সংস্কৃতি দেখি, ইতিহাস দেখি, কিন্তু আমি বলছি যে এই ইতিহাসের জায়গাটা ছাড়া এখন বিএনপি আওয়ামী লীগের সাথে ডিফারেন্স খুব কম। দ্যাট ইজ মাই পয়েন্ট। আওয়ামী লীগের উৎপত্তি তো বিএনপির অনেক 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 আগে, স্বাধীনতার আগে লিডারশিপ। বিএনপির তো তখন রেলেভেন্স ছিল না, সুতরাং আমরা এটা বলতেও পারি না কিছু। কিন্তু অ্যাজ অফ টুডে আমরা যদি বলি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় বিএনপিও রাস্তায় ছিল, আওয়ামী লীগও রাস্তায় ছিল। এইভাবে কিছুটাকে দেখা যাবে না? মূল্যায়ন হয় না। আপনি বিএনপির খুঁজে দেখেন, একটি পাকিস্তানি Spirit। একদম পাকিস্তানি স্পিরিট। এবং তবে এ না যে ওখানে ভালো লোক নাই। আমি স্বপ্নে দেখি একদিন বিএনপির থেকে যারা প্রগতিশীল 10% যদি থাকে তারা বের হয়ে আসবে, আওয়ামী লীগ থেকে যদি 80% থাকে তারা বের হয়ে আসবে। দল বড় কথা না, বাংলাদেশে অসাম্প্রদায়িক শক্তির একটা বিজয়ী প্ল্যাটফর্ম তৈরি হবে। এই দিন আর বেশি দেরি না। এখানে আমি একটা ছোট জিনিস বলি, যে ডিফারেন্সের কথা যেহেতু উঠলো, দেখুন কিছুদিন আগে মহাসমাবেশ করলো দুটো দলই। 12 তারিখে করলো বিএনপি, 14 তারিখে করলো আওয়ামী লীগ। এই মহাসমাবেশে যদি আপনি কিছু ছবি দেখেন, সব ছবি কিন্তু আলাদা। একটা জনসমাবেশে খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান, আর একটাতে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছবি বা অন্যান্য নেতাদের ছবি। কিন্তু কিছু ছবি ছিল কিন্তু কমন দুটো জনসমাবেশে। কাদের ছবি ছিল কমন? নিজামী, গোলাম আজম, মুজাহিদি এবং যুদ্ধাপরাধের ছবি। কিন্তু আওয়ামী লীগের যে জনসমাবেশ বা মহাজোটের যে জনসমাবেশ, এই ছবিগুলোতে লেখা ছিল বিচার চাই। আর বিএনপি বা 4 দলীয় ঐক্য জোটের যে জনসমাবেশ, ওই একই ছবিগুলোতে লেখা ছিল মুক্তি চাই। তো এই যে এটা হচ্ছে একটা ক্লিয়ার ডিফারেন্স। আজকে যুদ্ধাপরাধের বিচার নিয়েও আওয়ামী লীগের বিপক্ষে অনেক প্রশ্ন আছে,
অনেক কমপ্লেন আছে, অভিযোগ আছে, কিন্তু সেটি কি বিচার প্রক্রিয়াটি আরো ঠিক মতন তারা করতে পারছে না, কেন সঠিকভাবে করছে না এগুলো, কিন্তু বিচার করতে তারা চায় না বা করছে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু বিএনপির কাছে আপনি সেই আশাটাই রাখতে পারেন না যে ন্যায্যতার স্বার্থে তারা বিচারটি করবে, বরং তাদের বিপক্ষে অভিযোগ হচ্ছে তারা যুদ্ধাপরাধের বিচারকে আটকে দিতে যাচ্ছে এবং বিচারের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এটা তো একটা ক্লিয়ার ডিফারেন্স বিটুইন দিস টু পার্টি। বাট আরাফাত, আমি আপনাকেই বলছি, আপনি কন্টিনিউ করেন, কিন্তু আমার শঙ্কা হচ্ছে যে বাবু যেরকম ভাবছে যে একটা রাজনীতির পরাজয় হয়ে যাবে গোলাম আজমের ফাঁসির ভিতর দিয়ে, এটা কি কোনো চান্স নাই এটা উল্টো হওয়া? সেই জায়গাতে আমার বাবু ভাইয়ের সাথে কিছুটা দ্বিমত আছে, বাট অ্যাট দ্য সেম টাইম নাইম ভাই আপনার সাথে আমার দ্বিমতের জায়গাটা হচ্ছে যে উল্টো হওয়ার চান্সটা একটু কম কেন আছে, কারণ হচ্ছে ওরা যদি যুদ্ধ করে মানে শহীদ হতো তাহলে ওদের মোরালটা মানে আরো বাড়িয়ে দিত, কিন্তু ওরা কিন্তু পরাজিত শক্তি হয়ে হিসেবে ওদেরকে ধরে এনে বিচারের প্রক্রিয়া এনে এবং ওদের যে মানে ওরা যে একটা বিজয়ী একটা জায়গায় ছিল মুক্তিযুদ্ধের পরবর্তী সময় ৭৫ পরবর্তী সময়, সেই জায়গা থেকে আজকে ওরা পরাজিত শক্তি, ওদেরকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এবং ওদেরকে কিন্তু বিচার বহির্ভূত হবে এক্সট্রা জুডিশিয়াল কিলিংও করা হচ্ছে না। কাজে এটা একটা বিশাল মোরাল ডিফিট, সেই ডিফিটের জায়গায় থেকে তারা কিন্তু ডিমোরালাইজ হবে। বাট বাবু ভাইয়ের সাথে দ্বিমতটা যে জায়গায়, তাদেরকে কি একটু চান্স দেওয়া হচ্ছে যে তারা দেখাতে পারবে যে তারা যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করছে না, কিন্তু বিএনপিও কিন্তু এখন বলে না যে যুদ্ধাপরাধীদের, না বেগম খালেদা নিজে বলেছেন রাজবন্দীদের মুক্তি চাই। না উনি রাজবন্দী বলছেন এটা যে কিভাবে রাজবন্দী? না উনি বলতে চাচ্ছেন যে এটা সঠিকভাবে হচ্ছে না। না আমি বলছি রাজবন্দী, না উনি হয়তো রাজবন্দী, এটা নাইম ভাই তারা এটা ওভারটলি বলছে, বাট কোভার্টলি তারা আমি কিন্তু, যেটা বলছি যে পরবর্তীতে যদি ব্যাপারটা এরকম হয় যে তারা দেখাবে যে এই অভিযোগগুলি আনা হয়েছে ভুল বা মিথ্যা, মানে যুদ্ধাপরাধীর বিচারের বিরুদ্ধে না, কিন্তু এইগুলি রিভিউ হবে, এইগুলি রিভিউ হয়ে দেখা গেল যে রায় অন্যরকম হয়ে যাবে। সেফটি ভালভ মানুষকে ভুলে যাচ্ছেন কেন? বাংলার মানুষ হচ্ছে সেফটি ভালভ। না বাংলার মানুষ কিন্তু বিএনপি কেও 2/3 দেয়। না বিএনপি না, যুদ্ধাপরাধীর বিচার প্রশ্ন, যুদ্ধাপরাধীর বিচার প্রশ্ন থেকে আমরা একটু আসি যে আমাদের আজকের যে বিষয় ছিল যে আমরা কোথায় যাচ্ছি, সেই প্রসঙ্গে আবার একটু ফিরে আসে যে বাবা আপনি কি এটা ফিল করেন যে আমরা দিনের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে ১২ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি না অনেক জায়গায়? আমাদের সাধারণ মানুষের যে নিরাপত্তা, সেটা সাগরুনির জন্যই হোক বা সাধারণ একজন গৃহবধূর জন্য হোক, সাধারণ একজন গৃহস্বামীর জন্য হোক, সেই নিরাপত্তা বোধের আমাদের অভাব আছে। আমাদের যে রাস্তাঘাটের মধ্যে যতটা রাস্তাঘাট আমাদের হওয়ার কথা ছিল সেই হারে আমাদের হচ্ছে না, এগুলো আপনি ফিল করেন কিনা? অফকোর্স বাংলাদেশ ৪০ বছরে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি। ২০২১-এ যেখানে যাওয়ার কথা সেই রোড ম্যাপ অনুযায়ী বাংলার মানুষ ৪০ বছরে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি। ২০২১-এ যেখানে যাওয়ার কথা সেই রোড ম্যাপ অনুযায়ী বাংলার মানুষ তো এবার রোড ম্যাপ দেখে ভোট দিবে। আওয়ামী লীগকে ২০১৩ সালে যখন নির্বাচন করবে, আপনি আমি যাই বলি না কেন, তারা তো ওই মাইলস্টোন গুলি দেখে ভোট দিবে। এখন আপনি কি এখন মানুষ তুলনা করবে, মানুষ কি করবে? আওয়ামী লীগ কমিট করেছিল যা তার ৭০%, ৬০%, ৮০%, যাই হোক দিনের শেষে সেটা অ্যাচিভ করেছে। আর বিপরীতে বিএনপি তার সময় কি অ্যাচিভ করেছিল? ভোট দেওয়ার সময় তো একটা কম্পারেটিভ স্টাডি। আওয়ামী লীগ ৭০ করেছে, যে 0 করেছে লাভ দিয়ে তাকে ভোট দিয়ে দিব, ব্যাপারটা তো এইভাবে ওয়ার্ক করে না। যে ওরা মূল্যায়ন করে দেখবে বিএনপি এক্স করেছিল, আওয়ামী লীগ X+ করেছে, আওয়ামী লীগরে দিলে আমার লাভ হবে না, বিএনপি দিলে লাভ। জনগণ তো বোকা ভাবার কিছু নাই, জনগণ তো এইভাবে করে না। জনগণ তো বাবু আপনি কিন্তু বলেন যে জনগণের একটা বড় অংশ, ভোটারদের একটা বড় অংশ কিন্তু দুই দলকে ইরেসপেক্টিভ অফ দেয়ার পারফরম্যান্স ভোট দিবে, এটা কিন্তু মেজরিটি। তারপরের একটা অংশ আছে সেটা এই নীতি দিয়ে মাপবে, হ্যাঁ নীতি দিয়ে মাপবে ওই অংশটা কিন্তু আওয়ামী লীগের জন্য সে 35% ভোটার কিন্তু মাপবে না, বিএনপির জন্য আর একটু কম, হয়তো 30% ভোটার মাপবে। গতবারও কোনো মাপামাপি নাই। বিএনপি জামাতের 30% ভোট, আওয়ামী লীগের 50% ভোট, এবং জাতীয় পার্টিটা আমি মনে করি আওয়ামী লীগ এতদিনে আত্মীকরণ করে ফেলেছে, আওয়ামী লীগের 60% ভোট। এই 30 এবং 60-এর বিপরীতে যে 10% আছে, আমি নিশ্চিত তারা নীতি দিয়ে মাপবে। নীতি দিয়ে মেপে যদি তাদের আমার যে কোনো গিভেন টাইমে আওয়ামী লীগের সমর্থন থাকে হচ্ছে 60% ভোটারদের মধ্যে, জাতীয় পার্টি আত্মীকরণের পর 65%। আমি মনে করি আওয়ামী লীগের তো 100% সাপোর্ট ছিল। বিভিন্ন নিজেদের ব্যর্থতা এবং কাউন্টার ক্যাম্পেইনে এটা কমে এসেছিল, এবং আওয়ামী লীগ ইজ রিগেইনিং।
কমে এসছে, কোথায় গেছিল আমি বলতে পারবো না, কেননা 2008-এর আগে 100% কবে ছিল আওয়ামী লীগের? যেদিন আওয়ামী লীগের নেতৃত্বে আমি যুদ্ধ করেছি, দু একজন ছাড়া। আমি ওদেরকে 100% পার্সেন্টেজ বলতে চাই না। আমরা 70-এর নির্বাচনের ফলাফলটা ভোটের পার্সেন্টেজ কি ছিল, কি প্রপোর্শনে ছিল? 70-এর ভোটের পার্সেন্টেজ আর মুক্তিযুদ্ধ এক জিনিস না। না, 70-এর যারা ভোট দেয়নি তারাও মুক্তিযুদ্ধ। না, না, আমরা তো আলোচনা জনসমর্থনের করছি ক্ষেত্রে ভোটের। যখন আমরা বলি যে 100% সমর্থন ছিল একটি দলের, মানে সেইটা মানে কিরকম শোনায়, মানে সেটা- 100 আরে ভাই, আপনি আচ্ছা, যদি 90% 100% বাদ দিয়ে দেন, 90% আপনি গোলাম আজমের আত্মীয় স্বজনেদেরকে বাদ দিয়ে দেবেন, হ্যাঁ, এদেরকে বাদ দিয়ে দিলে 90-95 কিন্তু যাই গোলাম বলেন না আজমের কেন। কিন্তু আত্মীয় স্বজনের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, সমস্যাটা হ্যাঁ, হচ্ছে এখানে। So, সুতরাং আমাদেরকে এটা কনসিডার করতে হয়। পাকিস্তানপন্থীদেরকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দিলে 90-95 যাই ছিল তারা তো খুইয়েছে, দে আর রিগেইনিং। এবং আপনি যে বললেন আগে কততে যে নাম ছিল, এটা আমি বলতে পারবো না, কারণ 2008-এর আগে কোনোদিন বাংলাদেশে সঠিক নির্বাচন হয়নি, তাহলে আমি বলবো কি করে? যেই সময় 1996 সালে আওয়ামী লীগ জিতছিল, Not সেই at সময় all, তখনও না। 1996 সালে তাহলে কিরকম আপনারা জিতলেন কেমনে তাহলে? আর কি মানে সঠিক না, 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 সেটা কিরকম? কিভাবে নির্বাচন হয়? আপনি আমার টাইম দিবেন। যে- মানে হ্যাঁ, টাইম, তো 1996 সালে 1996 সালে বিএনপি নির্বাচন সঠিক হয় না, আওয়ামী লীগ জিতছে। না, বিএনপি ছিল একটি পতিত সরকার। বিএনপি ওই সময় সঠিক নির্বাচনে 30 সিটে নামতো, 114তে গেল। কি করে? সেনাবাহিনীর কারচুপি। সেই সময় জেনারেল মাহবুব থেকে শুরু করে যারা ক্ষমতায় ছিল তাদের এই গল্প। আচ্ছা, 2001 সালের নির্বাচনে কি হলো? কোনো নির্বাচন সঠিক হয়নি। আমি বললাম তো 2008-এর আগে। 2008টা সঠিক হয়েছে। বিকজ ভোটার তালিকা, আমি তো অন্য কোনো ডেটামে যাচ্ছি না। ভোটার তালিকাটা ডেফিনেটলি একটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু নির্বাচনটা ফুললি ফেয়ার, একদম মানে আরে অ্যাকসেপ্টেবল ফুললি ফেয়ার, আপনি কি ডিস্টিল ওয়াটার খাবেন কি করে? না, কিছু ইম্পিউরিটিস তো থাকবে। আরে কি মুশকিল ভাই, এটা আমি ভালো পানি খাইতে চাই যে ডিস্টিল ওয়াটার দিতে হবে কেন? কেন খাইতে লাগবে? আচ্ছা, আমি খালেদের ওই প্রশ্নের ইয়েতে একটু যেতে চাই। আইন শৃঙ্খলা এবং বিদ্যুৎ নিয়ে যেটি বলেছেন, এসে অনেক সময় হয় কি আমরা এই জিনিসগুলো ইভ্যালুয়েট যখন করতে চাই, নাইম ভাইয়ের একটা আমি এগ্রি করতে চাই যে আসলে বাংলাদেশের জনগণের একটা বৃহৎ অংশ আসলে ইভ্যালুয়েট করে না, করার জায়গাতেই নাই। ওই বোধ বুদ্ধি বা ওই লেভেলের আন্ডারস্ট্যান্ডিং বা ডেটা ইনফরমেশন এক্সপোজারটাও নাই, এটা বাস্তবতা, কাজে তারা পারে না, এটা একটা। সেকেন্ডলি আরেকটা জিনিস নাইম ভাইয়ের আবার রেফারেন্সে আমি বলতে চাই, প্রথম প্রশ্নের উত্তর দিতে যে নাইম ভাই যেটি বলেছিল যে আমরা অনেক সময় বাংলাদেশকে একটা আইসোলেটেড, সবার থেকে আলাদা একটা কিছু ভেবে বাস্তবতার বাইরে যে অনেক কিছু এক্সপেক্ট করি এবং প্রশ্ন ছুড়ে দিই। কিন্তু কিছু কিছু জিনিস বাংলাদেশে যেটি হচ্ছে, যে জিনিসগুলো হচ্ছে আমরা দেখছি, এগুলো কিন্তু বাস্তবতার ভিতরে চিন্তা যদি করেন, এতটুকু একটি দেশ, 16 কোটি জনসংখ্যা, যেটি দেখুন পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এবং আমরা তৃতীয় বিশ্বের একটি দেশ, এবং তৃতীয় বিশ্বের একটি দেশ যার সরকারের রিসোর্স, সরকার বলতে কোনো দলমত নির্বিশেষে সরকারের রিসোর্স অনেক কম। এর মধ্যে একটা পজিটিভ ডাটা আছে ডক্টর মুস্তাফিজুর রহমানের দেওয়া, যে বাংলাদেশের পার কিলোমিটার জাতীয় আয় পৃথিবীর সবচাইতে বেশি, পৃথিবীর আর কোন দেশে এটা প্রকাশিত হইতো না দেবপ্রিয়র হাতে পড়লে। মোস্তাফিজ বোধহয় দেবপ্রিয়কে বাদ দিয়ে প্রকাশ করে। এটা অবশ্য পরশুদিন প্রকাশের আগে না, এবং ইউল বি গ্ল্যাড টু নো নাইম ভাই, বাংলাদেশের মানুষের পার ক্যাপিটা ইনকামও বাড়ছে। আমি যদি 2006-কে মাইলস্টোন ধরি, তখন আমাদের $435 ছিল পার ক্যাপিটা ইনকাম, আজকে এসে কিন্তু $780। এবং ভেরি ইন্টারেস্টিংলি আমাদের গোটা বাংলাদেশের যে মজুর আছে, এর মধ্যে আপনার 48% কৃষি মজুর, এবং কৃষি মজুররা আজ থেকে 4-5 বছর আগে পার ডে যেটা আর্ন করতো, তাতে তারা 4 থেকে 5 কেজি চাল কিনতে পারতো, আজকে তারা 9 থেকে 12 কেজি চাল। এর মধ্যে সরকারের কৃতিত্ব কোথায়? না, সরকারের কৃতিত্ব প্রশ্নে আমি আসছি না, আমি যেটি বলতে যাচ্ছি যে এগিয়ে যাচ্ছে। এবং দেখুন সব জায়গাতে আবার সরকারের এখানে কিন্তু সরকারের ধারাবাহিকভাবে সরকারের এক ধরনের সমর্থন ছিল। আমি একটু বলি, ইররেসপেক্টিভ অফ পার্টি ইন পাওয়ার, না এখানে আমি একটা জিনিস, যত সমর্থন ছিল নাইম ভাই, তার চেয়ে বেশি অনেক প্রবলেমও ক্রিয়েট করেছে। না, আরেকটা জিনিস নাইম ভাই বলতে চাই, এইভাবে দেখলে হবে না। যখন একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, যা কিছু ডিসক্রেডিটেড হচ্ছে সব ব্যর্থতা সরকারের, আর যা কিছু ভালো হচ্ছে এখানে সরকারের কোনো কৃতিত্ব নাই, এটা হতে পারে না। যেখানে ব্যর্থতা আছে সেখানে অবশ্যই কিছু কিছু জায়গায় সরকারের ব্যর্থতা আছে, আর যেখানে আমরা এগিয়ে যাচ্ছি এখানে সরকারের অবশ্যই কৃতিত্ব আছে। কোথায় কোথায় আমি ব্যাখ্যা চাইলে আমি বলতে পারবো আসলে কোন জায়গাগুলোতে কৃতিত্ব আছে। যে বাংলাদেশের যে রেমিটেন্স বাড়লো, আমরা বলি কি বাংলাদেশের সাধারণ জনগণ খাটাখাটনি করে টাকা পাঠায়, রেমিটেন্স বাড়ে, এটা কিন্তু সত্যি কথা। আমাদের দেশে খুব সাধারণ জনগণ খাটে, কিন্তু একই সাথে সরকার একটা সিস্টেমেটিক ফরম্যাটের মধ্যে নিয়ে এসে এই যে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করে মানুষকে যে এক্সপোর্ট করছে, এইটা বাড়ার ফলশ্রুতিতে ওটা হচ্ছে। কাজে এটা কিন্তু বোথ এন্ডে গভর্নমেন্টেরও কন্ট্রিবিউশন থাকে, সাধারণ মানুষেরও কন্ট্রিবিউশন আছে, সবকিছু নিয়ে। ব্যর্থতা যখন হয় তখন যেমন সাধারণ জনগণেরও কিছু দায় নিতে হয়, সরকারেরও নিতে হবে। কৃতিত্বের জায়গার যখন ভালো কিছু হয় সেখানেও কিন্তু সবাই মিলেই মানে একটা কন্ট্রিবিউশনের জায়গা থাকে। কিন্তু আমি বারবার যেটা বলতে যাচ্ছি যে দেখুন, এই তৃতীয় বিশ্বের একটি দেশে, যেমন ধরুন আমরা একটা ছবি দেখালাম কি ঈদের আগে,
টিকিট পাচ্ছে না কেউ, এবং ট্রেন স্টেশনে মানুষ ভরে আছে। তো বাংলাদেশের মধ্যে একটি দেশ, তৃতীয় বিশ্বের একটি দেশ যার 16 কোটি জনসংখ্যা, এই দেশে ঈদের সময় যখন ট্রান্সপোর্টেশনের ডিমান্ড এইভাবে বাড়ে, সেই দেশের এই চিত্রটাই তো স্বাভাবিক। এবং স্পেশালি যখন মানে একদিকে ট্রাভেল করে একদিকে travel করে, exactly, ঢাকা থেকে শুধু অসুবিধা বেরিয়ে হয়। দেয়। তবে আমি নিশ্চিত খালেদ, জি। আপনি যদি শেষ- শিক্ষক হতেন আপনি ভালো শিক্ষক হতে পারতেন না। Because আপনি আমি সাংবাদিক হিসেবে খুব ভালো হতে পারি না, অন্তত পক্ষে আপনার মতো হতে পারি না। আপনি মাঝারি ছাত্র, খারাপ ছাত্র এবং ভালো ছাত্র তিনজনের এক পাল্লায় মাপেন সবাই। এই যে, এবং যে 97 পাইছে তুমিও 100 পাও নাই, যে 3 পাইছে তুমিও 100 পাই না, দুইজনই ভাগো। 97 মানে আর তো 3, এই বাবা, হচ্ছে- আপনার যে দেখার, আপনার বাবু ভাইয়ের দেখার অসাধারণ ক্ষমতা, 97 আর 3, আচ্ছা এই ঠিক আছে, ক্ষমতাটা 90 আর 10, হ্যাঁ? 90 আর 10, কেউ তোমরা ভালো করো নাই। আমরা এই ছিল আজকের বাংলাদেশ আলোচনা। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব নাইমুল ইসলাম খান, জনাব মঞ্জুর বাবু, জনাব আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি। আজকের বাংলাদেশ সৌজন্যে এস আলম গ্রুপ।